আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে ক্লাস এটি হচ্ছে 12 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। পুষ্টি ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এতদিন পর্যন্ত, এবং আজকে হচ্ছে 12তম ক্লাস। এই ক্লাসেও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা হবে। প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু করবে, কোনো ক্লাস মিস করবে না, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। প্রত্যেকটি ক্লাসে বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হয়। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু জানতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আগে যতগুলি ক্লাস হয়েছে সেই ক্লাসগুলির থেকেও তুলনামূলকভাবে আজকের ক্লাসটি আরও একটু বেশি গুরুত্বপূর্ণ। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি করবে খুব ভালোভাবে এবং বারবার প্র্যাকটিস করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, কত বছর বয়স পর্যন্ত পরিপূরক খাবারের অর্থাৎ কমপ্লিমেন্টারি ফুড পাশাপাশি মায়ের দুধ চালিয়ে যাওয়া উচিত? অর্থাৎ শিশুদেরকে পরিপূরক খাবার কিন্তু দেয়া হবেই। বড় যখন তারা হচ্ছে, একটি শিশু যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন পরিপূরক খাবার তো দেয়া হবেই, তার সাথে সাথে মায়ের দুধও কিন্তু সেই শিশুকে পান করাতে হবে। তো সেটা কত বছর পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 বছর বা তার বেশি সময়। 2 বছর বা তার বেশি সময় কিন্তু একটি শিশুকে যদি মায়ের দুধ পান করানো হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় সেই শিশুটির জন্য। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, মায়ের দুধে থাকা কোন এনজাইম অর্থাৎ উৎসেচকটি শিশুর চর্বি বা ফ্যাট হজম করতে সাহায্য করে? মায়ের দুধে থাকা কোন উৎসেচকটি বা এনজাইমটি শিশুর চর্বি বা ফ্যাট হজম করতে সাহায্য করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইপেজ। লাইপেজ নামক একটি উৎসেচক, যেটি কিন্তু শিশু চর্বি বা ফ্যাট হজম করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, এঙ্গোর্ড ব্রেস্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে শক্ত স্তন হয়ে ফুলে যাওয়ার প্রধান কারণ কি? অর্থাৎ যখন স্তন শক্ত হয়ে ফুলে যায় সেটার কারণ কি? এবং সেটাকে ইংরেজিতে কি বলা হয়? এঙ্গোর্ড ব্রেস্ট, শক্ত স্তন। এটা কি কারণে হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঠিকমতো দুধ খাওয়ানো বা দুধ জমে থাকা, যার কারণে স্তন কিন্তু শক্ত হয়ে যায়, এবং যেটা একটা অস্বাভাবিক জিনিস। ঠিকমতো দুধ না খাওয়ানো বা দুধ জমে থাকলে কিন্তু স্তন শক্ত হয়ে যায়, এবং যেটি একটি অস্বাভাবিক জিনিস। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দেখো, স্তনপান করানোর সময় মায়ের জরায়ু দ্রুত আগের আকারে ফিরে আসতে সাহায্য করে কোন হরমোন? স্তনপান করানোর সময় মায়ের জরায়ু দ্রুত আগের আকারে ফিরে আসতে সাহায্য করে কোন হরমোন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিটোসিন।
অক্সিটোসিন হবে এখানে কারেক্ট আনসার। এই অক্সিটোসিন হরমোনের কারণেই কিন্তু স্তন্যপান করার সময় মায়ের যে জরায়ু, সেই জরায়ুর যে আকার, সেই আকারটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশুকে প্রতিবার কতক্ষণ ধরে স্তন্যপান বা স্তনপান করানো উচিত? শিশুকে প্রতিবার কতক্ষণ ধরে স্তনপান করানো উচিত? কতক্ষণ ধরে, একটা নির্দিষ্ট সময় কিন্তু মিনিমাম স্তনপান করানো উচিত, প্রত্যেকটা সময়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে যতক্ষণ না শিশু নিজে থেকে স্তন ছেড়ে তৃপ্ত হচ্ছে। এবং সেটার সময়সূচি এখানে কিন্তু বলা হয়েছে যে সাধারণত 15 থেকে 20 মিনিট প্রতি স্তনে। সাধারণত 15 থেকে 20 মিনিট প্রতি স্তনে এটা কিন্তু সময় দিতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন স্তনপান করে কোনো একটি শিশু, তখন প্রথম অবস্থাতে যে দুধে জলের পরিমাণ সেটা কিন্তু বেশি থাকে এবং ধীরে ধীরে সেটা গাঢ় হয়, এবং যত গাঢ় হয় তত কিন্তু সেই শিশুটির পক্ষে সেটা উপকারী। কারণ সেই গাঢ় দুধের মধ্যেই থাকে বিভিন্ন অ্যান্টিবডি থাকে, বিভিন্ন পুষ্টিকর উপাদান থাকে, যা সেই শিশুটিকে রোগ প্রতিরোধ করতে, হজম শক্তি বাড়াতে সার্বিক দিক থেকে কিন্তু সাহায্য করে। তো তাই 15 থেকে 20 মিনিট কিন্তু প্রতি স্তনে স্তনপান করানোর সময় কিন্তু সময় দেওয়া উচিত। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মায়ের যদি সাধারণ সর্দি কাশি বা জ্বর হয় তবে কি শিশুকে স্তনপান করানো যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু সেটা নির্দিষ্ট নিয়ম মেনে। নিয়মটা কি? মাস্ক পরে ও হাত ধুয়ে স্তনপান করানো যাবে। দুধের মাধ্যমে সর্দি ছড়ায় না, বরং অ্যান্টিবডি যায়। দুধের মাধ্যমে সর্দি কিন্তু ছড়াবে না, দুধে যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে সেটাই যাবে। অর্থাৎ দুধ বা স্তনপান করানো সেটা কিন্তু ভালোই হবে, খারাপ নয়। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যদি সর্দি কাশি হয় বা জ্বর হয়, তার ফলে কি হয়, যদি নোংরা থাকে, অপরিষ্কার থাকে, মাস্ক যদি না পরে হাঁচি কাশি বা নোংরা হাতে যদি স্তনপান করানো হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই সর্দি কাশি সেই শিশুর দেহেও কিন্তু সংক্রমণ ঘটতে পারে। তো সেদিকটা মাথায় রাখতে হবে। কিন্তু স্তনপান করানো, এতে কিন্তু সর্দি ছড়ায় না, বরং অ্যান্টিবডি প্রবেশ করে শিশুর দেহে, যা খুবই দরকারি। অ্যান্টিবডি শিশুর দেহে প্রবেশ করলেই বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে, যা শিশুটির জন্য খুবই জরুরি। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে মায়ের দুধে থাকা ল্যাক্টোফেরিন শিশুর শরীরে কি কাজ করে? মায়ের দুধে থাকা ল্যাক্টোফেরিন শিশুর শরীরে কি কাজ করে, অর্থাৎ এটার গুরুত্ব কি? ল্যাক্টোফেরিন, তো দেখো এটার কারেক্ট আনসার হয়ে যাবে লোহা বা আয়রন বেঁধে রেখে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। অর্থাৎ এই যে দুধের মধ্যে ল্যাক্টোফেরিন আছে, এই ল্যাক্টোফেরিন কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাধা দেয়, যার ফলে শিশুকে রোগ প্রতিরোধ করতে সেই ক্ষমতা কিন্তু বৃদ্ধি করায়। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে কোনো মা যদি HIV পজিটিভ হন তবে উন্নত বা নিরাপদ বিকল্পের সুবিধা থাকলে শিশুর সুরক্ষার WHO এর সাধারণ পরামর্শ কী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এখানে কি বলা হচ্ছে একটু ভালোভাবে বুঝতে হবে।
এখানে বলা হচ্ছে কোনো মা যদি এইচআইভি পজিটিভ হন, অর্থাৎ এইচআইভি হচ্ছে কি এইডস রোগের ভাইরাস, তাহলে এইডস রোগের ভাইরাস যদি কোনো মায়ের শরীরে থাকে, তবে উন্নত বা নিরাপদ বিকল্পের সুবিধা থাকলে শিশু সুরক্ষায় WHO অর্থাৎ হু এর সাধারণ পরামর্শ কী? তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে পরামর্শটি দিয়েছে সেটা হচ্ছে একচেটিয়া ফর্মুলা দুধ দেওয়া কিন্তু নিরাপদ। একচেটিয়া ফর্মুলা দুধ, ফর্মুলা মিল্ক বলা হয়, সেটা কিন্তু শিশুকে পান করাতে হবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ফ্রিজে রাখা মায়ের দুধ বা ফ্রোজেন মিল্ক খাওয়ানোর আগে কিভাবে স্বাভাবিক করতে হয়? ফ্রোজেন মিল্ক বা ফ্রিজে রাখা মাতৃদুগ্ধ খাওয়ানোর আগে কিভাবে সেটিকে স্বাভাবিক করতে হয়, তারপরে পান করানো উচিত। তাহলে এটার কারেক্ট আনসার কী হবে? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে হালকা গরম জলের পাত্রে রেখে গলিয়ে, হালকা গরম জলের পাত্রে রেখে গলিয়ে তারপরে কিন্তু পান করাতে হবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে বিশ্ব স্তনপান সপ্তাহ অর্থাৎ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক প্রতি বছর কোন মাসে পালিত হয়? বিশ্ব স্তনপান সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক প্রতি বছর কোন মাসে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 থেকে 7 আগস্ট, অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত প্রতি বছর পালিত হয় বিশ্ব স্তনপান সপ্তাহ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মায়ের দুধে কোন ভিটামিনটির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে, যার জন্য চিকিৎসকরা নবজাতককে সাপ্লিমেন্ট দেওয়ার পরামর্শ দেন? দুধ হচ্ছে সুষম খাদ্য, কিন্তু সুষম খাদ্য হওয়া সত্ত্বেও দুধের মধ্যে কিন্তু একটি ভিটামিন খুবই অল্প পরিমাণে থাকে তুলনামূলকভাবে, যা কিন্তু খুবই কম প্রয়োজনের তুলনায়, যার জন্য চিকিৎসকরা নবজাতককে সাপ্লিমেন্ট দেওয়ার কিন্তু পরামর্শ দেন। তো কোন ভিটামিনের অভাব থাকে দুধে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি হবে এখানে কারেক্ট আনসার। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল ভিটামিন ডি, এবং এর সাথে একটু তথ্য তোমরা মনে রাখবে, দুধে ভিটামিন সিও কিন্তু কম থাকে, কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন ডি। তার কারণ কি, দুধে যে পরিমাণ ভিটামিন সি থাকে তা কিন্তু নবজাতক শিশুর জন্য যথেষ্ট, কিন্তু ভিটামিন ডি তুলনামূলকভাবে খুবই কম থাকে, কিন্তু সেটি খুবই দরকারি একটি নবজাতকের জন্য, যার কারণে চিকিৎসকরা নবজাতককে সাপ্লিমেন্ট দেওয়ার পরামর্শ দেন, যাতে ভিটামিন ডি সঠিক পরিমাণে শিশুরা গ্রহণ করতে পারে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বলতে কি বোঝায়? ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে একচেটিয়া স্তনপানের সময়কালে প্রাকৃতিকভাবে ঋতুস্রাব বন্ধ থাকা, যেটাকে বলা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বলতে এটাই, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ একচেটিয়া স্তনপানের সময়কালে প্রাকৃতিকভাবে ঋতুস্রাব কিন্তু বন্ধ থাকে। পরবর্তী প্রশ্ন, শাল দুধের রং
সাধারণত কেমন হয়? প্রথমে যে অর্থাৎ মাতৃদুগ্ধের প্রথম যে অবস্থা, সর্বপ্রথম যখন শুরু হয় সেই সময় কিন্তু যে দুধ, সেটার নাম হচ্ছে শাল দুধ বা কোলোস্ট্রাম। এই যে শাল দুধ বা কোলোস্ট্রাম, এটা কিন্তু শিশুর জন্য খুবই দরকারি, কারণ এই দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, যা কিন্তু শিশুকে গ্রহণ করাতেই হবে, যার ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিশুটি সুস্থ এবং সবল হয়ে ওঠে। এবং এই যে শাল দুধ বা যে কোলোস্ট্রাম, এটা রং কেমন হয়? এটা রং হয় ঘন ও হলুদাভ। ঘন হবে এবং হলুদাভ হবে, এটা কিন্তু শিশুর জন্য খুবই প্রয়োজনীয়। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে, মায়ের দুধে কোন প্রোটিনটি প্রধান উপাদান হিসেবে থাকে যা সহজে হজম হয়? মায়ের দুধে কোন প্রোটিনটি প্রধান উপাদান হিসেবে থাকে যা সহজে হজম হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হোয়ে প্রোটিন। কি থাকে? হোয়ে প্রোটিন। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার, যা কিন্তু খুব সহজেই হজম হয়ে যায়। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে, জন্মের পর শিশুকে মধু বা চিনির জল দিলে কি সমস্যা হতে পারে? জন্মের পর কিন্তু শিশুকে কোনোভাবেই মধু বা চিনির জল বা চিনি খাওয়ানো কিন্তু যাবে না। এটা তাদের শরীরে বিষের মতো কাজ করবে। তো এটা কী সমস্যা হতে পারে? এটা সমস্যা কি হতে পারে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক এবং খ উভয়েই। অর্থাৎ শিশুর ইনফেকশন, যেমন ইনফ্যান্ট বোটুলিজম হতে পারে, এবং তার সাথে সাথে মায়ের দুধ টানার যে ক্ষমতা, সেটাও কিন্তু কমে যেতে পারে। অর্থাৎ সে কিন্তু খাদ্য গ্রহণ করতে চাইবে না। খাদ্য মানে সেখানে প্রধান খাদ্য কি? দুগ্ধ। তো সেই দুগ্ধ টানার ক্ষমতাও কিন্তু কমে যাবে। তার সাথে সাথে শিশুর ইনফেকশন হতে পারে। তো মধু বা চিনি কিন্তু খাওয়ানো যাবে না নবজাতক শিশুকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে, স্তনপান করানোর ফলে মায়ের কোন ক্যান্সারের ঝুঁকি কমে যায়? স্তনপান করানোর ফলে মায়ের কোন ক্যান্সারের ঝুঁকি কমে যায়? তো সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং তার সাথে সাথে ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সার অর্থাৎ ডিম্বাশয়ে ক্যান্সার এবং স্তনে ক্যান্সার, সেগুলোর ঝুঁকি কিন্তু কমে যায় যদি মা সঠিক পরিমাণে সময় মতো স্তনপান করায় তার শিশুকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, শিশুর জন্মের পর প্রথম 6 মাস মায়ের দুধ ছাড়া আলাদাভাবে জল খাওয়ানোর প্রয়োজন আছে কি? এই যতগুলি প্রশ্ন দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শেখার বিষয়, জানার বিষয়। তো বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। শিশু জন্মের পর প্রথম 6 মাস মায়ের দুধ ছাড়া আলাদাভাবে জল খাওয়ানোর প্রয়োজন আছে কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে না। আলাদা করে জল খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। অনেকেই হয়তো ভাবতে পারে যে না, আমরা তো জল খাই, তাহলে জল তো খেতেই হবে, তাহলে জল পান করাতে হবে সময় মতো। দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে মায়ের দুধের প্রায় 88% হচ্ছে জল। মায়ের দুধের 88%ই হচ্ছে জল। তো জলের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু দুধ থেকেই মিটে যায়। ঠিক আছে?
এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মায়ের দুধে কোন জরুরি ফ্যাটি অ্যাসিড থাকে যা শিশুর মস্তিষ্ক ও চোখের দৃষ্টিশক্তি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের দুধে সব কিছুই কিন্তু রয়েছে। মায়ের দুধের ক্ষেত্রে কি হচ্ছে, হজম কিন্তু করতে পারছে শিশুরা মায়ের দুধ পান করেই। মায়ের দুধ পান করেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এবং দেখো এখানেও কিন্তু বলা হচ্ছে যে মায়ের দুধ পান করলে শিশুর মস্তিষ্ক এবং চোখের দৃষ্টিশক্তি গঠনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোন জরুরি ফ্যাটি অ্যাসিড, যেটা মায়ের দুধে আছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে DHA এবং ARA। ঠিক আছে, DHA এবং ARA দুটি গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড যা মায়ের দুধে থাকে, যা শিশুর মস্তিষ্কর গঠনে এবং চোখের দৃষ্টিশক্তির গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো কি বলা হচ্ছে, পরিপক্ক মায়ের দুধ অর্থাৎ ম্যাচিউর মিল্ক সাধারণত কখন থেকে তৈরি হয়? কখন থেকে তৈরি হয়? শুরু থেকে কিন্তু ম্যাচিউর মিল্ক তৈরি হয় না, কিছুদিন পর থেকে তৈরি হয়। কতদিন পর থেকে? তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে জন্মের 2 সপ্তাহ পর থেকে কিন্তু পরিপক্ক মায়ের দুধ বা ম্যাচিউর মিল্ক তৈরি হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশুর জন্মের কতদিন পর থেকে ট্রানজিশনাল মিল্ক তৈরি হওয়া শুরু হয়? শিশুর জন্মের কতদিন পর থেকে ট্রানজিশনাল মিল্ক তৈরি হওয়া শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 থেকে 3 দিন পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত। এই সময়ে কিন্তু ট্রানজিশনাল মিল্ক তৈরি হওয়া শুরু হয়। এই যে দুধের আলাদা আলাদা নাম, এগুলো কিন্তু শিশুর জন্য খুবই উপকারী অর্থাৎ এগুলো বাধ্যতামূলক কিন্তু পান করাতেই হবে। তাহলে শিশুর সার্বিক দিক থেকে শিশুর কিন্তু উন্নতি হবে, সবল হবে এবং পরিপুষ্ট হবে। পরবর্তী প্রশ্ন, মায়ের দুধে কোন খনিজ উপাদানটির শোষণ ক্ষমতা গরুর দুধের চেয়ে অনেক বেশি থাকে, যার ফলে শিশুর রক্তাল্পতা হয় না? মায়ের দুধে কোন খনিজ উপাদানটির শোষণ ক্ষমতা গরুর দুধের চেয়ে অনেক বেশি থাকে, যার ফলে শিশুর রক্তাল্পতা হয় না? কি হবে কারেক্ট আনসার? কোনটি বেশি থাকে? সেটা হচ্ছে আয়রন। রক্তাল্পতা মানেই তোমরা মনে রাখবে আয়রন, লোহা। পরবর্তী প্রশ্ন, রেফ্রিজারেটরের সাধারণ চেম্বারে মায়ের দুধ কতদিন বা কতক্ষণ সংরক্ষণ করা যায়? রেফ্রিজারেটরে সাধারণ চেম্বারে অর্থাৎ নর্মাল ফ্রিজ, যেখানে মায়ের দুধ কতদিন বা কতক্ষণ সংরক্ষণ করা যায় বা যেতে পারে? কতদিন? এটা মনে রাখবে 4 দিন, সর্বোচ্চ 4 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যেতে পারে, অর্থাৎ আপ টু 96 আওয়ার্স। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে স্বাভাবিক ঘরের তাপমাত্রায় অর্থাৎ রুম টেম্পারেচারে, ঘরের যে স্বাভাবিক তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাতে মায়ের বুক থেকে চিপে রাখা দুধ অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক, সেটা কতক্ষণ ভালো থাকে বা কতক্ষণ রাখা যায়? কতক্ষণ রাখা যায় স্বাভাবিক টেম্পারেচারে, ঘরের টেম্পারেচারে? তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে 4 থেকে 6 ঘন্টা। 4 থেকে 6 ঘন্টা। পরিবেশের তাপমাত্রা অনুযায়ী 4 ঘন্টা কিন্তু সবচেয়ে নিরাপদ। পরিবেশের তাপমাত্রা অনুযায়ী 4 ঘন্টা সবচেয়ে নিরাপদ, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে সেটা খারাপ হতে শুরু করে।
এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে মায়ের দুধে থাকা কোন উপাদানটি শিশুর অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। ব্যাকটেরিয়া মানেই কিন্তু ক্ষতিকর নয়, ব্যাকটেরিয়া দুই ধরনের, একটা হচ্ছে উপকারী, একটা হচ্ছে অপকারী। আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়ার কিন্তু খুবই দরকার। উপকারী ব্যাকটেরিয়া হজম শক্তি বৃদ্ধিতে এবং শরীরের বিভিন্ন যে সমস্ত কার্যগুলি ঘটছে শরীরের ভিতরে সেগুলোর জন্য কিন্তু উপকারী ব্যাকটেরিয়া খুবই দরকারি। তো তাই মায়ের দুধে থাকা কোন উপাদানটি শিশুর অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে? কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাইফিডাস ফ্যাক্টর। বাইফিডাস ফ্যাক্টর হচ্ছে একটা উপাদান যেটা উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে এবং এটা কোথায় থাকে? এটা থাকে মায়ের দুধে। এই জন্য কিন্তু 6 মাস ম্যান্ডেটারি মায়ের দুধ খাওয়াতে হবে এবং WHO পরামর্শ অনুযায়ী কমপক্ষে 2 বছর পর্যন্ত মায়ের দুধ কিন্তু শিশুকে খাওয়ালে ভালো হয়, যার ফলে এই সমস্ত যে উপাদানগুলি এগুলি সঠিক পরিমাণে সঠিক হারে এবং সময় মতো শিশুর শরীরে প্রবেশ করে, যেগুলো শিশুর জন্য কিন্তু খুবই দরকারি। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে গরুর দুধের তুলনায় মায়ের দুধে কোন উপাদানটি বেশি থাকে? যদি আমরা তুলনা করি যে গরুর দুধ এবং মায়ের দুধের মধ্যে তফাৎ কি, মায়ের দুধে কোন উপাদানটি বেশি থাকে, কোনটি বেশি থাকে? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ল্যাকটোজ। ল্যাকটোজ কিন্তু মায়ের দুধে বেশি পরিমাণে থাকে। মায়ের দুধে শর্করা বেশি থাকে, শর্করা, কিন্তু প্রোটিন ও খনিজ লবণের পরিমাণ গরুর দুধের চেয়ে কম ও সুষম হয়। যদি এই যে দুই রকমের যে দুধ এখানে তুলনা করতে বলা হয়েছে, গরুর দুধ এবং মায়ের দুধ, মায়ের দুধের ক্ষেত্রে ল্যাকটোজ কিন্তু বেশি থাকে, যেটাও দরকারি। আর গরুর দুধে প্রোটিন ও খনিজ লবণের পরিমাণ কিন্তু গরুর দুধে বেশি থাকে, এটা কিন্তু গরুর দুধে বেশি থাকে। ঠিক আছে, কি কি? প্রোটিন এবং খনিজ লবণ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে স্তনপানের শেষের দিকে যে ঘন দুধ আসে, স্তনপানের যে শেষের দিকে অর্থাৎ যে সময় শেষের মুহূর্ত অর্থাৎ শেষ হয়ে যাওয়ার মুহূর্ত, সেই সময় কি হয়, দীর্ঘক্ষণ খাওয়ানোর পরে শেষ মুহূর্তে কি হয় যে ঘন দুধ আসে, যাতে প্রচুর চর্বি থাকে এবং শিশুর ওজন বাড়াতে সাহায্য করে, তাকে কি বলে? তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইন্ড মিল্ক। কি হবে? হাইন্ড মিল্ক। এই জন্য বলা হয় যে স্তনপান করানোর সময় হঠাৎ করে ছেড়ে দিলে কিন্তু হয় না, খাওয়াতে হবে টানা, যতক্ষণ না পর্যন্ত শিশুটি জবাব দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত শিশুটির তৃষ্ণা মিটছে, ততক্ষণ না পর্যন্ত প্রতিটি স্তন কিন্তু পান করাতে হবে সঠিকভাবে। কেন? কারণ স্তনপানের যে শেষ মুহূর্ত, সেই সময় কিন্তু ঘন দুধ আসে এবং সেই ঘন দুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই শিশুটির জন্য। এই জন্য যে সমস্ত শিশুরা বেশিক্ষণ ধরে স্তন পান করে, সেই সমস্ত শিশু কিন্তু অটোমেটিক্যালি তারা হৃষ্টপুষ্ট হয়, সবল হয়, অনেক শক্তিশালী হয়। এই কারণেই হয়, তার কারণ হচ্ছে সেই যে শেষের দিকে দুধ, সেই দুধে কিন্তু থাকে প্রচুর চর্বি এবং যা ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে। তো তাই টানা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তৃষ্ণা মিটছে ততক্ষণ না পর্যন্ত স্তন পান করাতেই হবে শিশুকে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে স্তন পানের শুরুতে যে পাতলা দুধ আসে তাকে কি বলে, যা তৃষ্ণা মেটায়? দুধ পান করানোর সময় শুরুর দিকে কি হয়, দুধের যে
যে ঘনত্ব সেটা কিন্তু পাতলা হয়, যেটা শুধুমাত্র তৃষ্ণা মেটাবে, অর্থাৎ জলের পরিমাণটা মেটায়। 88% জল থাকে দুধে, তো সেই জলের পরিমাণটা মেটায়। তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফোর মিল্ক। সেটাকে বলা হয় ফোর মিল্ক। সেটা কিন্তু খুব একটা বেশি কার্যকরী নয়, সেটা জলের পরিমাণটা মেটায় শিশুর। কিন্তু তারপরে যখন সেই ঘন দুধ আসে, সেটা কিন্তু শিশুর হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, তার সাথে সাথে সবল হতে সাহায্য করে। ঠিক আছে, ওজন বাড়াতে সাহায্য করে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্তন থেকে দুগ্ধ নিঃসরণে বা বের হতে সাহায্য করে কোন হরমোন? স্তন থেকে যে দুগ্ধ নিঃসরণ হয়, এটার জন্য কোন হরমোন সাহায্য করে? সেই হরমোনটির নাম কি? তো সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে স্তন দুগ্ধ তৈরিতে উদ্দীপনা যোগায় কোন হরমোন? স্তন দুগ্ধ তৈরিতে উদ্দীপনা যোগায়, অর্থাৎ স্তনে দুগ্ধ যে প্রোডাকশন হচ্ছে, তৈরি হচ্ছে, তার জন্য যে উদ্দীপনা সেটা যোগায় কোন হরমোন? তো সেটার কারেক্ট আনসার হয়ে যাবে প্রোল্যাকটিন। ঠিক আছে, প্রোল্যাকটিন। এখানে দুটি হরমোনের আলাদা কাজ। অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিন হচ্ছে যে দুগ্ধ নিঃসরণে সহায়তা করছে, আর উদ্দীপনা যোগাচ্ছে কে? প্রোল্যাকটিন। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে জন্মের পর কতক্ষণের মধ্যে শিশুকে শাল দুধ বা কোলোস্ট্রাম, শাল দুধ বা কোলোস্ট্রাম যেটা ঘন হয় এবং হলুদাভ হয়, সেই দুধ খাওয়ানো উচিত? জন্মের কতক্ষণের মধ্যে? খুবই গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 ঘন্টার মধ্যেই কিন্তু খাওয়াতে হবে। জন্মের 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই শাল দুধ বা কোলোস্ট্রাম কিন্তু শিশুকে পান করাতেই হবে। এই কোলোস্ট্রামের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, যেটাকে বলা হয় IgA। সেই অ্যান্টিবডি শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। শিশুর শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না শুরুতে, তাদের শরীরে অ্যান্টিবডি থাকে না। তো সেই দুধ পান করার ফলেই কিন্তু তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, এবং যার ফলে তারা কিন্তু রোগ প্রতিরোধ করতে পারে, এবং শিশুটি সার্বিক দিক থেকে ধীরে ধীরে কিন্তু উন্নত হতে থাকে। তো তাই 1 ঘন্টার মধ্যেই কিন্তু শিশুকে সেই শাল দুধ বা ঘন হলুদাভ দুধ কিন্তু পান করাতেই হবে। তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেখানে আমরা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম, যেগুলি তোমাদের ICDS কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেককেই বলবো যে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে। অনেকেই ক্লাস করছো কিন্তু লাইক করছো না। তোমাদের প্রত্যেককেই বলছি যে তোমরা অবশ্যই কিন্তু ক্লাস শুরুর সাথে সাথেই প্রত্যেকে কিন্তু লাইক করবে, ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এই ক্লাসগুলি পেতে পারে। কারণ যা কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা কোনো পেড ব্যাচে টাকা দিয়েও কিন্তু এই সমস্ত ক্লাসগুলি তোমরা পাবে না, যে ক্লাসগুলি এই চ্যানেলে বিনামূল্যে প্রোভাইড করা হয়। তো তাই একটু রিকোয়েস্ট, প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে সময় মতো তারাও ক্লাসগুলি করতে পারে। আর নিয়মিত ক্লাসগুলো কিন্তু করবে, কোনো ক্লাস কিন্তু মিস করা যাবে না। যদি তুমি ভাবছো যে পরে ক্লাস করব, তাহলে কিন্তু হবে না। পরের ক্লাস কিন্তু পরেই থেকে যাবে, শেষে অনেকগুলো বকেয়া ক্লাস তৈরি হয়ে যাবে, তখন কিন্তু প্রিপারেশন আগোছালো হয়ে যাবে। তো তাই বলছি যে সময় মতো ক্লাসগুলি করবে আর বারবার প্র্যাকটিস করবে, তাহলেই যথেষ্ট। প্রত্যেকে তোমরা 70+ নম্বর কিন্তু পাবে। ঠিক আছে, প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।